আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কেন একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। শিউলি কেমন আছেন? সবাই কেমন আছেন আপনারা? ওকে, শিউলির কমেন্ট দেখতে পাচ্ছি। বাকি সবাই কি আছেন সাথে? আপনাদের কাউকে দেখা যাচ্ছে না কেন? সবাই কোথায়? কাউকেই দেখা যাচ্ছে না। ঘটনা কি, ক্লাসে কি কেউ আছেন নাকি বৃষ্টিতে ঘুমিয়ে গিয়েছেন? ওয়েদারটা বাইরে মজার, একটু ঘুম ঘুম ভাব ধরে, তাই না? ওকে, হাফিজুর রহমান আনমিউট করে দিয়েছে আপনাকে। হাফিজ কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, আপনার সাথে কথা হয়েছে স্যার আগের ক্লাসে। আচ্ছা, আপনি আচ্ছা আচ্ছা, আপনার মানে আপনার দুই ব্যাচে আছেন? বাহ। জি স্যার। আচ্ছা আচ্ছা, দুটো 11 থেকে 20তম এই দুটো ব্যাচে আপনারা ক্লাস করছেন? জি স্যার। বাহ, ভালো তো। লাভটা কি এটায়? স্যার আগে অ্যাডভান্স আর কি শিখে রাখি আর কি, পরবর্তীতে যখন ক্লাস হবে তখন আর একটু ভালো হবে এই জন্য আচ্ছা আর আচ্ছা কি স্যার। আচ্ছা, যাক। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে কি করব? আপনাদের লাস্ট ক্লাসে মানে আজকে তো ফ্রেজ করানোর কথা ছিল না আপনাদের? লাস্ট ক্লাসে আমি কি ফ্রেজ পড়িয়েছিলাম? আপনাদের আজকে কি রিটেনে কি পড়ানোর কথা ছিল বলেন? আজকে রিটার্ন না আপনাদের? এখানে তো কয়েকজনকে আমার কাছে মনে হচ্ছে যে আগের ব্যাচে ছিলেন। কয়েকজনকে আমার কাছে মনে হচ্ছে। রবিউল কি সম্ভবত, আরে বৃষ্টিও তো আছেন, বাহ। আপনারা সবাই আরেক ব্যাচের মধ্যে ছিলেন না? মানে ওই মানে লাস্ট ক্লাসের মধ্যেও তো ব্যাচের মধ্যে ছিলেন আপনারা, তাই না? বৃষ্টি আনমিউট করে দিয়েছি তো, বৃষ্টিও কি দুই ব্যাচের মধ্যেই পড়ছেন? আনমিউট করে দিয়েছি আপনাকে, আমি শুনতে পাচ্ছি না। তারপরে কল্পনা আছেন। উম রবিউল ইসলাম, হ্যাঁ রবিউল ও তো মনে হয় আছেন। রবিউল আনমিউট করে দিয়েছে আপনাকে। রবিউল কেমন আছেন? আমি শুনতে পাচ্ছি না রবিউলকে। আচ্ছা, আপনাদের ক্লাস কতটুকু হয়েছিল বা কি আপনাদের রিটার্নের কোনো ক্লাস হয়েছে? বলেন তো আমাকে। ঘটনা কি, আমি কাউকে শুনতে পাচ্ছি না কেন? স্যার আমরা 10 ব্যাচের। আচ্ছা, আপনাদের আজকের যে টপিক, শাহরিয়ার আমাকে একটু বলবেন আপনারা কি রিটার্নে ক্লাস করেছেন নাকি করেননি? মানে আমার যে আজকে ক্লাসের মধ্যে টপিকটা লেখা নাই, তো টপিকটা লেখা নাই দেখে আপনাদের সাথে কথা বলেই হয়তো আমার টপিকটা ফিক্স করে তারপরে ক্লাসটা নিতে হবে আর কি। কেউ কি ক্লাস করেছেন বা আপনাদের রিটার্ন কি আগে পরে দুই একটা ক্লাস হয়েছে? একটু জানাবেন তো আমাকে। আহ রবিউলকে আনমিউট করে দিয়েছি। রবিউল জাস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই কথা বলতে পারবেন আমার সাথে, হ্যাঁ। ওকে, লাস্ট ক্লাসটা মিসিং ছিল। আমার লাস্ট ক্লাসটা মিসিং ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের মুসলিমা কি আমাকে বলতে পারবেন স্যার আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি? আনমিউট করে দিয়েছে আপনাকে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন কাইন্ডলি। হুম, আমি যখন আনমিউট করে দিই। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি স্যার। স্যার আচ্ছা আসলে আমি বুঝছেন না, আমি 18তম ব্যাচে। আচ্ছা, 18তম ব্যাচে মানে লাস্ট ক্লাসে ওই ব্যাচের মধ্যে ছিলেন, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ব্যাচের মধ্যে কেউ কি আছেন যারা মানে আমাকে একটু বলতে পারবেন যে আসলে টপিক কোন পর্যন্ত পড়ানো হয়েছে, বা এই ব্যাচের মধ্যে আসলেই যারা আছেন মানে যারা এই ব্যাচের মধ্যে ক্লাস করেছেন বা এই ব্যাচের মধ্যে যারা ছিলেন, তারা একটু আমাকে যদি বলেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আপনাদের মানে ডিল করার ক্ষেত্রে। প্রিপোজিশন, আপনাদের রিটেনের ক্লাস আজকে আমাকে সার্ভিস থেকে দেয়া হয়েছে রিটেনের ক্লাস।
তো আমি রিটেনটা নিব নাকি কি নিব আমি আসলে বুঝতে পারছি না। রিটেনের জন্য আপনাদের কতটুকু কি পড়ানো হয়েছে সেটা যদি আমাকে কেউ বলতে পারতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা যাই হোক, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার যখন বলা হচ্ছে যে কি বলে আজকে আমরা তাহলে ট্রান্সলেশন, আপনারা যেহেতু ফ্রেজ এন্ড ইডিয়মসটা মোটামুটি পড়েছেন, তাহলে আমরা একটু ট্রান্সলেশন, আপনারা গত ব্যাচে মানে কিছুক্ষণ আগে যে জিনিসটা পড়েছেন সেটা ছিল ফ্রেজ এন্ড ইডিয়মস, অনেকেই আছেন। তো রিটেনে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে ট্রান্সলেশন। বিভিন্ন যে কোনো একটা আপনার ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখা যায় প্রবাদ প্রবচন দিয়ে দেয় আপনাদেরকে, এই প্রবাদ প্রবচন দিয়ে সেই প্রবাদ প্রবচনের ট্রান্সলেশন করতে বলা হয়, তাই তো? তাহলে এই প্রবাদ প্রবচনের ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, বা ট্রান্সলেশনের ক্ষেত্রে ঠিক সিমিলারলি আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস এর মতোই ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে কি ফ্রেজ এন্ড ইডিয়মস এর মতো ট্রান্সলেশনেও ভাবার্থটা গুরুত্বপূর্ণ, শব্দার্থ না। সেক্ষেত্রে আপনি যদি বলেন ভাবার্থটা কেন গুরুত্বপূর্ণ, মনে করেন সকাল একটা আপনি সেন্টেন্স দেখলেন যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাহলে সকাল থেকে যদি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটাকে যদি আমাকে সেন্টেন্স বলা হয়, এটা ট্রান্সলেশন যদি করতে চাই, তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। আমি যদি বলি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ধারে বৃষ্টি হচ্ছে। শব্দার্থ করতে গেলে আপনি কি করতেন? এটার ইংরেজি ট্রান্সলেশন যদি আমি বলি, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড। তাহলে এই যে ক্যাটস অ্যান্ড ডগস আপনি করলেন, ক্যাটস অ্যান্ড ডগস এর স্বাভাবিক অর্থ মানে বাংলা অর্থ আপনার কি হয়? কুকুর বেড়াল। কিন্তু এখানে হলো না কেন? কারণ এটা ভাবার্থটা এসেছে, শব্দার্থ না। আপনি যখন একটা ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা ভাবার্থ থাকবে, শব্দার্থ মোটেই গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? তাহলে ট্রান্সলেশনের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা হচ্ছে ভাবার্থ। ট্রান্সলেশনের যে জিনিসগুলো আপনার মানে মাথায় রেখে তারপরে করতে হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে, ট্রান্সলেশন এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিষয় প্রথমটা হচ্ছে কি ভাবার্থ, ভাবার্থ, শব্দার্থ না। একটা সেন্টেন্সের ভাবটা কি বোঝাচ্ছে, এই ভাবটা দিয়ে আপনার ট্রান্সলেশন করতে হয়, শব্দার্থ দিয়ে মোটেই ট্রান্সলেশন করা যায় না। একটা হচ্ছে কি ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। আর যদি প্রবাদ প্রবচনের কথা বলেন, মানে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি বা আমি যতটুকু দেখেছি এই ট্রান্সলেশন থেকে, ট্রান্সলেশন থেকে সাধারণত যেই জায়গাটা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে প্রবাদ প্রবচন। বিভিন্ন প্রবাদ প্রবচন জাতীয় যে কথাগুলো আছে, এই প্রবাদ প্রবচন থেকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার মধ্যে এসে থাকে। তাহলে আমি যদি বলি ট্রান্সলেশনে, ট্রান্সলেশন এর ক্ষেত্রে প্রবাদ প্রবচন থেকে বেশি পরীক্ষায় এসে থাকে, বেশি এসে থাকে। এই কয়েকটা দিক আপনি মাথায় রাখবেন। যে কোনো প্রবাদ প্রবচনের একটু ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি একটু ইয়ে করে রাখবেন, একটু মাথায় চর্চা করে রাখবেন। কারণ ট্রান্সলেশন জিনিসটা হচ্ছে কি, এটাকে কমন ফেলা সম্ভব না। ট্রান্সলেশন হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটাকে কমন ফেলা সম্ভব না। আপনার কমন মানে এটা এটা কমন পড়বে না আর কি ট্রান্সলেশন আপনার, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আপনার কমনে ফেলে নিতে হবে। সেটা কিভাবে? একটু প্র্যাকটিস করতে হবে। আর ভাবার্থ দিয়ে যদি আপনি কনসিডার করেন তাহলে ট্রান্সলেশন ব্যাপারটা খুব সহজ। তাহলে প্রথমে যদি আমরা বলি এই প্রকারের কিছু প্রবাদ প্রবচন আজকে আমরা ক্লাসের মধ্যে জেনে ফেলবো। প্রথমে যদি বলি উলবনে মুক্তা ছড়ানো, পিরালস বিফোর সোয়াইন। তাহলে উলবনে মুক্তা ছড়ানো, আমরা বলি না কামারের দোকানে কোরআন শরীফ পড়া বা উলবনে মুক্তা ছড়ানো একই ভাবার্থ, কিন্তু এই দুটো ভাবার্থ আমি যদি বলি কামারের দোকানে কোরআন পড়া, এটাও কিন্তু এটা কামারের দোকানে কোরআন
পড়া। তাহলে পিরালস বিফোর বিফোর সোয়াইন, যার অর্থ হচ্ছে কামারের দোকানে কোরআন পড়া। তাহলে এটা লিখে ফেলেন তো, কামারের দোকানে কোরআন পড়া, পিরালস বিফোর সোয়াইন। আমার সাথে কেউ আনমিউট করা আছেন? তাহলে তিনি লেখা শেষ হলে বললে আমার জন্য সুবিধা হয় পরবর্তী গুলো তে যাওয়ার জন্য। হ্যাঁ, কেউ কি আছেন? জি 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 স্যার। হ্যাঁ, লিখে ফেলেন তাহলে পিরালস বিফোর সোয়াইন, সেটা হচ্ছে উলবনে মুক্তা মানে উলবনে মুক্তা ছড়ানো বা কামারের দোকানে কোরআন শরীফ একই ভাব। জি তাহলে স্যার, পিরালস লিখিত বিফোর স্যার। সোয়াইন, গুড। তাহলে এর পরে যদি যাই আমরা, কাটা দিয়ে কাটা তোলা, ইউজিং আ থ্রন, ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন। এটা থর্ন না, থর্ন হবে, THORN, THORN। আসলে এখানকার তারটা পেঁচিয়ে টেচিয়ে এমন অবস্থা হয়েছে, আমি কয়েকবার আজকে পড়তে নিয়েছি। স্যার লুজ কালেকশন মনে হয়। হুম হুম, লুজ কালেকশন মনে হয় তার স্যার। হ্যাঁ হ্যাঁ, তার অনেক এখানে। তাহলে ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন, এখানে থর্ন না, থর্ন। তাহলে ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন, অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলার কথাটা যখন বলা হচ্ছে, তাই তো? তাহলে এটার যদি আরো ভাবার্থতে আমি যাই, এটার আরো যদি ভাবার্থতের মধ্যে যদি আমি যাই, সেক্ষেত্রে আর আর কি হতে পারে? তেলের কি বলে, ঘিয়ের না কি, মাছের তেলে মাছ ভাজা বা এরকম কিছু একটা থাকে না, যে আপনার কাটা দিয়ে কাটা কাটা তোলা বা কি যেন একটা, আমার শাব্দিক অর্থ মাথায় মাত্র এসেছিল, আমি আবার কইয়ের ভুলে তেলে গেলাম। কই ভাজা। কইয়ের তেলে কই ভাজা, এক্স্যাক্টলি, এটা এটা একটা কথা, যে কইয়ের তেলে কই ভাজা। সেটাও কিন্তু এটা ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন, অর্থাৎ যে কোনো একটা জিনিস যেটা দিয়ে একটা কাজ করেছেন সেটা দিয়ে আবার আরেকটা কাজ করছেন। তাহলে এটা লিখে ফেলেন, ইউজিং আ থর্ন টু রিমুভ আ থর্ন। স্যার হয়ে গেছে। ওকে, এরপরে যদি যাই, বিপদ কখনো একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন। অ্যালোন স্পেলিংটা ভুল আছে এখানে, ALONE হবে, মিসফরচুন নেভার কামস অ্যালোন, ALONE। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে স্যার নেটে প্রবলেম করছে, আসলে বাইরে বৃষ্টি হয়েছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেজন্য একটু নেটওয়ার্কে প্রবলেম করছে আর কি। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কি থেমেছে? জি স্যার। আচ্ছা, আশা করছি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করছি। তাহলে বিপদ কখনো একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ কখনোই একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন। তাহলে এটা লিখেছেন? জি স্যার। ওকে, গাইতে গাইতে গায়েন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, তারপরে কি, যে যে কোনো কিছুর মধ্যে কি বলে, যে চর্চা করলে এটার মধ্যে আসলে ভালো করা যায়, বা যে কোনো কিছু যদি আপনি বলেন যে চর্চায়, মানে কি বলে, চর্চায় সফলতা আসে, বা এরকম যে কোনো কিছু আপনার, যদিও গাইতে গাইতে গায়েন এই কথাটাই বেশি এসে থাকে পরীক্ষায়, তো সেক্ষেত্রে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে এই জায়গার মধ্যে দেখেন তো, গাইতে গাইতে গায়েন, এই জায়গায় প্র্যাকটিসের কথা কই ছিল? পুরোটাই ভাবার্থ, পুরোটাই ভাবার্থ, সেটা প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে এটা লিখে ফেলেন তো, লিখেছেন? জি স্যার। ওকে, এরপরে যদি যাই, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এটা অ্যান্ড্রিউ মার্ভেলের একটা লেখা গ্রন্থই আছে, চোখের আড়াল তো মনের আড়াল, অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ দৃষ্টিগোচর যখন হয়ে যাচ্ছে সেটা আপনার মনেরও আড়াল হয়ে যাচ্ছে। তাহলে আউট অফ সাইট হয়ে যাচ্ছে আউট অফ মাইন্ড, ঠিক আছে? চোখের আড়াল তো মনের আড়াল, তাহলে এটা লিখে ফেলেন। লিখেছি স্যার। ওকে, এরপরে যদি বলি, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। অর্থাৎ যখন আপনার বলা হচ্ছে ঠাকুর ঘরে কে রে, ওই যে মানে থাকে না, ঠাকুর ঘরে সাধারণত ঠাকুরকে প্রণাম করা বা ঠাকুরকে খাবার দেয়া হয়, ওই তারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা ধারণা করে যে ঠাকুরের সামনে খাবার রাখলে হয়তো বা ঠাকুর খায়। তো সেই খাবার যখন দিয়ে দেয়, তো অনেকে আছে দুষ্টুরা করে কি, ওই ঠাকুর ঘরে গিয়ে সেই খাবারটা চুরি করে খায়, কিছু দুষ্টু আছে। তো এমন টাইমে এই ধরনের এই প্রবাদটা হচ্ছে এরকম, যে ঠাকুর ঘরে কে বলে ডাক দিলেই যে আসলে ভিতরে গিলটি, সে বলে যে আমি তো কলা খাচ্ছি না, আমি ঠাকুর ঘরে এমনিতেই এসেছি। তার মানে কি, সে খাচ্ছিল বলেই তার মাথায় এটা চলে আসে। এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস, অর্থাৎ যে দোষ করবে সে সবসময় ভয়ে ভয়ে থাকবে, গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। তাহলে এটা লিখে ফেলেন, লিখেছেন?
জি স্যার। এরপরে যদি যাই, জলে কুমির ডাঙায় বাঘ, বিটুইন ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। অর্থাৎ জলে আপনার এক জায়গায় দেখছেন আপনি, মানে থাকে না দুই উভয় উভয় পাশে বিপদ আর কি। আপনি যখন বলছেন উভয় দিকে বিপদ, সেক্ষেত্রে জলে কুমির ডাঙায় বাঘ, বিটুইন ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। আপনি যদি এটাকে বলেন উভয় সংকট, সেটাও কিন্তু হয়। উভয় সংকট হয় না ভাবার্থতে? উভয় সংকট যদি আপনি বলেন, সেক্ষেত্রে বিটুইন ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, সেটা হচ্ছে উভয় সংকট বা দুই দিক থেকে যেখানে প্রবলেম আপনি ফেস করছেন, সেটা হয়ে যাচ্ছে বিটুইন ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। হয়েছে? জি স্যার। ভাবার্থ গুলো নিয়ে ফেলবেন কিন্তু পাশাপাশি। এরপরে যদি বলি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট দ্য বেস্ট বেস্ট পলিসি। পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা আপনারা জানেন, এমনিতে প্রবাদ হিসেবে অনেক ব্যবহৃত হয়। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আচ্ছা, এই জায়গায় আমি আরো দুটো জিনিস অ্যাড করে দেই। এই জাতীয় প্রবাদগুলোর মধ্যে একটা প্রবাদ আছে, এটা হচ্ছে আপনার আলেকজান্ডার পোপের দুটো প্রবাদ আছে এই প্রকারের। সেটা হচ্ছে কি, এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটার অর্থটা কি হচ্ছে? অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই তো? এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এবং আরো একটা আছে, তার একটা কথা, মানুষ মাত্রই ভুল করে, এটার ইংরেজি কি বলেন তো? ম্যান ইজ মর্টাল, তাই না? জি স্যার। না, সরি স্যার, সরি মানুষ সরি মাত্রই সরি স্যার। মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। এটা ছোটবেলা থেকে দুষ্টুমি করতে করতে আমাদের মাথার মধ্যে এটা সেট হয়ে গিয়েছে, মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। না, এটা হচ্ছে টু আর ইজ হিউম্যান। দেখাচ্ছি, মানুষ মাত্রই ভুল করে। এবং এই কাজটা আমি প্রত্যেকটা ক্লাসে করি, এবং প্রত্যেকটা ক্লাসে কেউ না কেউ বলে জি স্যার, হ্যাঁ এটাই তো স্যার। আসলে কিন্তু না, আপনারা হঠাৎ করে খেয়ালই করেন না যেটা তো এটা না আসলে। মানুষ মাত্রই ভুল করে, ভুল করে, যার ট্রান্সলেশন হচ্ছে টু আর ইজ হিউম্যান। টু আর ইজ হিউম্যান, তাই তো? টু আর ইজ হিউম্যান, যেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন। আরো একটা আছে, আরো একটা কথা আছে, এই কথাটারও আরো একটা পার্ট আছে, যেটা হচ্ছে ফরগিভনেস ইজ ডিভাইন। অর্থ কি? ক্ষমা পরম ধর্ম। ক্ষমা পরম ধর্ম। টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন। তাহলে ক্ষমা পরম ধর্ম কি? ফরগিভনেস ইজ ডিভাইন। মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান। তাহলে আরো একটা কথা যদি বলি, ম্যান ইজ মর্টাল, এটা তাহলে কি? মানুষ ম্যান ইজ মরণশীল। মর্টাল, এক্স্যাক্টলি, মানুষ মরণশীল। জি স্যার। মানুষ মরণশীল, মরণশীল, তাই তো? তাহলে টু আর ইজ হিউম্যান, ম্যান ইজ মর্টাল যখন বলছেন, সেটা হয়ে যাচ্ছে মানুষ মরণশীল। তারপরে যদি আমরা বলি আরো কিছু ট্রান্সলেশন, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে এটা লিখেছেন? জি স্যার, লিখেছি স্যার। ওকে। এরপরে যদি আমরা যাই, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। দেখেন তো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এখানে মামার কথাটা কই আসলো? ভাবার্থের কথা যেটা বলেছিলাম, এখানে মামার কথা আসে নেই, এখানে আঙ্কেলের কথা কিছুই লেখে নেই, যেটার ভাবার্থ হচ্ছে কিছু একটা থাকা কিছু না থাকার থেকে ভালো, তাই তো? তার মানে জি এখানে যদি বলা হয় সামথিং ইজ বেটার দ্যান নাথিং। কিন্তু সিমিলারলি যদি আপনার বলা হয় যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, তাহলে ওই ভাবার্থ থেকে আপনি দিয়ে দিবেন নাথিং ইজ বেটার দ্যান সামথিং। এটা কিন্তু এই ভাবার্থ হয় না। সেই জায়গায় শব্দার্থটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, যেটা আমি একটু পরে দেখে দিচ্ছি। কিন্তু যখন বলা হচ্ছে নাই মামার থেকে কানা মামা ভালো, বা কিছু না থাকার থেকে, আরো একটা কথা যদি আপনি বলেন যে কিছু না থাকার থেকে, কিছু না থাকার থেকে সামান্য কিছু
সামান্য কিছু থাকা শ্রেয়। কিছু না থাকার থেকে সামান্য কিছু থাকা শ্রেয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সামথিং ইজ বেটার দেন নাথিং, তাই তো? হচ্ছে জি স্যার। ওকে, সামথিং ইজ বেটার দেন নাথিং। এরপরে যদি আমরা বলি মানুষ মাত্রই ভুল করে, যেটা একটু আগে আমরা লিখেছি, টু আর ইজ হিউম্যান এন্ড ফরগিভনেস ইজ ডিভাইন। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, যেটা একটু আগে আমরা লিখেছি। নাচতে না জানলে উঠান বাঁকা, বা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অর্থাৎ যে আসলে কাজ করতে তেমন পারে না, এ ব্যাড ওয়ার্কম্যান, যে কিনা খারাপ মানে কাজ করার ক্ষেত্রে ততটা পারদর্শী না, সে সব সময় তার টুলস বা সে সব সময় তার যে কাজের যে উপকরণ আছে সে উপকরণের দোষ দেয়, সে কখনো নিজের দোষ দেয় না। তাহলে যখন বলছেন এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা। ঠিক আছে, তাহলে এটা লিখে নেন তো, a bad workman quarrels with his tools. হয়েছে স্যার। এরপরে যদি আমরা যাই, সেটা কি জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, তাই তো? এরকম আরো একটা কথা আছে, একতাই বল। বলুন তো এটা কি? একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, অর্থাৎ একসাথে থাকলে সেটা একটা শক্তি হয়। তাহলে একতাই বল যখন বলছেন সেটা হয়ে যাচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। হয়েছে? জি স্যার। ওকে, এরপরে যদি আমরা বলি সেটা কি একতাই বল, দেখেন পাশেরটাই চলে আসছে, ইউনিটি স্ট্রেংথ। অভাবে স্বভাব নষ্ট, নেসেসিটি নোজ নো ল, ল মানে কি আইন। সেক্ষেত্রে যখন একটা মানুষ অভাবে পড়ে তখন তার হয়তোবা চুরির প্রবণতা বেড়ে যায় বা সে তখন খারাপ দিকে ধাবিত হয়। তো সেক্ষেত্রে অভাবটাই হচ্ছে একটা মানুষের খারাপ দিকে মানুষকে নিয়ে যায়। তাহলে অভাবে স্বভাব নষ্ট, নেসেসিটি নোজ নো ল, লিখে ফেলেন। নেসেসিটি হচ্ছে প্রয়োজন, ল হচ্ছে আইন, তাহলে নোজ, নোজ হচ্ছে চেনা, তাহলে প্রয়োজন কোনো আইন চেনে না। এটার শাব্দিক অর্থ যদি আপনি বলেন সেটা হচ্ছে প্রয়োজন কোনো আইন ছিলে না। স্যার হয়েছে। এরপরে যদি বলেন অতি ভক্তি চোরের লক্ষণ, চোখের লক্ষণ। টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট, অর্থাৎ অতি ভক্তি, কার্টেসি মানে কি অতি, মানে কি বলে যে ভক্তি দেখানো বা অতি আপনার ইয়ে দেখানো আর কি, কাউকে থাকে না যে সমীহ করা, অতি সমীহ করছেন কাউকে, সেক্ষেত্রে অতি ভক্তি, অতি কার্টেসি, টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। ক্রাফট মানে কি চোরের লক্ষণ বা অসদাচরণের লক্ষণ। তাহলে যখন বলা হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ, টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট, অতি ভক্তি চোরের লক্ষণ, তাই তো? লিখেছেন? জি স্যার। ওকে, এরপরে যদি যাই, সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইজ ইন নিড, এ ফ্রেন্ড ইজ ইন নিড, এ ফ্রেন্ড ইজ ইন নিড হবে, ইন নিড, ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ যখন সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু বা বিপদে বন্ধুর পরিচয়, এটাও আপনার, এটাও কিন্তু হয় ভাবার্থে যদি আপনি বলেন বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়, তাহলে এ ফ্রেন্ড ইজ ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ বিপদে বন্ধুর পরিচয়, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড, ইজ ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। লিখেছেন? জি স্যার। ওকে, এরপরে যদি যাই, অন্ধকারে ঢিল মারা, বিট অ্যাবাউট দা বুশ, অর্থাৎ আজে বাজে কথা বলা, আজে বাজে কথা বলা বা অপ্রাসঙ্গিক কথা বলা, এটাও আপনি বলতে পারেন অপ্রাসঙ্গিক কথা বলা। অপ্রাসঙ্গিক কথা বলাকেও আপনি বলতে পারেন বিট অ্যাবাউট দা বুশ, অপ্রাসঙ্গিক কথা বলা।
অপ্রাসঙ্গিক কথা বলা যখন বলছেন সেটা হয়ে যাচ্ছে বিট অ্যাবাউট দা বুশ। কেউ যখন অপ্রাসঙ্গিক যে কোনো একটা ব্যাপার আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার নাম, আপনি আপনার মা বাবা 14 গোষ্ঠীর নাম বলে দিয়েছেন, যেটা অপ্রাসঙ্গিক ছিল। পরীক্ষায় যে প্রশ্ন আসে, ওই যে থাকে না, অনেক সময় প্রশ্ন কমন না পড়লে আমরা যেটা করি আর কি, এটি অতীব গুরুত্বপূর্ণ, মানে খাতায় লেখা বাড়ানোর জন্য অতীব গুরুত্বপূর্ণ, গুরুত্ব অপরিসীম, এই টাইপের কথাগুলো বলি না। এটাই তো বিটিং অ্যাবাউট দ্য বুশ, এটা আসলে কাজের কথা না তো। তাহলে বিট অ্যাবাউট দ্য বুশ। অন্ধের কিবা রাত্রি কিবা দিন, ডে অ্যান্ড নাইট আর লাইক টু আ ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ মানুষ দিন রাতের পার্থক্য করতে পারে না। অন্ধের কিবা রাত্রি কিবা দিন, ডে অ্যান্ড নাইট আর লাইক টু আ ব্লাইন্ড। তাহলে এটা লিখে ফেলেন, অন্ধের কিবা রাত্রি কিবা দিন, ডে অ্যান্ড নাইট আর লাইক টু আ ব্লাইন্ড। স্যার হয়েছে। ওকে, এরপরে যদি যান, অসারের তর্জন গর্জন সার বা খালি কলসি বাজে বেশি, দুটোই কিন্তু একই, দুটোর ভাবই কিন্তু এক। যেটা হচ্ছে অসারের তর্জন গর্জন সার, সেটা হচ্ছে কি an empty vessel sounds much, an empty vessel sounds much। তাহলে যখন বলা হচ্ছে অসারের তর্জন গর্জন সার খালি কলসি বাজে বেশি, অসারের তর্জন গর্জন সার বা খালি কলসি বাজে বেশি যখন বলছেন, সেটা হয়ে যাচ্ছে an empty vessel sounds much, অর্থাৎ যে জিনিসটা আপনার কাজের না সেই জিনিসটা দেখবেন খুব বেশি পরিমাণে ইয়ে হবে। আরো একটা জিনিস আছে, এটার আরো একটা ভাবার্থ ইংরেজিতে হতে পারে, সেটা কি, এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ seldom bites, অর্থাৎ যেই কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কদাচিৎ কামড়ায়। মানে থাকে না যে মানে যে আসলে কাজ করতে পারে না সে দেখবেন অনেক মানে ইয়ে করে আর কি, খুব তার আস্ফলন অনেক বেশি হয়। বুঝছে? জি স্যার। ওকে, এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি আকাশ কুসুম কল্পনা করা, বিল্ডিং ক্যাসেল ইন দা এয়ার, যেটা ফ্রেজ এন্ড ইডিয়মসে আমরা একটু আগে পড়েছিলাম। বিল্ডিং ক্যাসেল ইন দা এয়ার, সেটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা। সেক্ষেত্রে যখন আপনি ক্যাসেলের কথা বলছেন, ক্যাসেলের কথাটা কি বলেছিলাম লাস্ট ক্লাসে? ক্যাসেল হয়েছে দুর্গ, দুর্গ। দুর্গ বা বাড়ি বা প্রাসাদ, জি যাই বলেন না কেন, দুর্গ। এখন জি বাতাসের মধ্যে তো দুর্গ বানানো সম্ভব না, সেটা আকাশ কুসুম কল্পনা করা বোঝাবে। তো সেক্ষেত্রে বিল্ডিং ক্যাসেল ইন দা এয়ার যখন বলছেন, সেটা আকাশ কুসুম কল্পনা করছেন, সেটাই বোঝানো হয়। এরপরে যদি যাই, আগে ঘর তবে পর, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাহলে যখন বলা হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ নিজের ঘর থেকেই যে কোনো একটা চ্যারিটি বা যে কোনো একটা ভালো একটা অভ্যাস, যে কোনো ভালো কিছু সবসময় নিজের ঘর থেকে আপনি শুরু করবেন। নিজের ঘর থেকে আপনি পরবর্তীতে গিয়ে মানুষকে বলতে পারবেন। যে কোনো একটা ভালো কাজের জন্য যদি আপনি কাউকে মোটিভেট করার চেষ্টা করেন, আপনার শুরুটা করতে হবে নিজের ঘর দিয়ে। আপনার নিজের ঘর দিয়ে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাহলে যখন বলা হচ্ছে আগে ঘর তবে পর, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই তো? এরপরে যদি যাই, এটা কি লিখেছিলেন এর আগেরটা? জি আচ্ছা, এটা হচ্ছে আয় বুঝে ব্যয় করো, আর্ন না, আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো। তাহলে যখন বলা হচ্ছে আয় বুঝে ব্যয় করো, সেটা হয়ে যাচ্ছে কি, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। কোট মানে কি, আপনার যে জামা আছে, এবং অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ মানে কি, ক্লথ মানে হচ্ছে আপনার যে পরিমাণ জামার মজুদ আছে সেটা। এখানে ভাবার্থ, পুরোটাই ভাবার্থ। অর্থাৎ আপনার জামাটা সেইভাবেই কাটা প্রয়োজন, সেইভাবে আপনার কোটটা বানানো প্রয়োজন, বা সেইভাবে আপনার কাটা প্রয়োজন যতটুকু পরিমাণ আপনার কাছে কাপড় রয়েছে, তাই তো? কাপড়ের বেশিও নেওয়া প্রয়োজন না, বা কাপড়ের বেশিও নিতে পারবেন না, কাপড়ের কমও নিতে পারবেন না। মনে করেন আপনার কাছে আছে 10,000 টাকা চলার জন্য, আপনি মাসের 5 তারিখের মধ্যে 10,000 টাকা শেষ করে ফেলেছেন, তাহলে কি আপনি মানে না বুঝে তো কাজটা করলেন? মাসের 5 তারিখের মধ্যে আপনার 10,000 টাকা একেবারে খতম। তো আপনি পরে বাকি 25 দিন কিভাবে চলবেন? তো সেজন্য আপনার যত টাকা আয় বা যত টাকা হিসেব করা বা যত টাকা আপনি পান, সেই হিসেব করে আপনার চলতে হবে। এটাকে বলা হয় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে আয় বুঝে ব্যয় করুন, তাই তো? তাহলে এটা লিখেছেন? জি স্যার। ওকে, এরপরে যদি যাই আমরা, আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। গড হেল্পস বা আল্লাহ হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, অর্থাৎ আল্লাহ তাদেরকেই সাহায্য করে যে নিজেদেরকে সাহায্য করতে পারে। গড হেল্পস
those who helps themselves. লিখে ফেলেন তো। What helps those who helps themselves. স্যার হয়েছে স্যার। ওকে, এরপরে যদি যাই, ইচ্ছা থাকিলে উপায় হয়। where there is a will there is a way. অর্থাৎ ইচ্ছাটাই আসলে আপনার কাজটাকে সহজ করে দেয়। এটার আরো একটা ভাবার্থ আছে, যেটা কি জানেন? আপনি যদি বলেন পথ পথিকের সৃষ্টি করে, বা পথ না, পথিকের সৃষ্টি করে না, পথিকের সৃষ্টি করে না, পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। পথিকই পথের সৃষ্টি করে, পথের সৃষ্টি করে। এটা হচ্ছে where there is a will there is a way, মানে ইচ্ছা। আবার আপনি যদি বলেন প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক, সবগুলোই কিন্তু হয়। প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। অর্থাৎ আগে প্রয়োজন হবে আপনার, তারপরে আপনি সেটাকে উদ্ভাবন করবেন বা তৈরি করবেন, তাই তো? তাহলে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক, সেটা হচ্ছে where there is a will there is a way। লিখেছেন? where there is a will there is a way। লিখেছেন? এই আপনারা কি থেমে আছেন নাকি? না, ঠিক আছে তো। আচ্ছা, এরপরে যদি যাই, ঈশ্বর যেটি করেন সবার মঙ্গলের জন্যই করে। ইট ইজ অল ফর দ্য বেস্ট। হোয়াট গড উইলস ইজ ফর গুড। দুটোই হয়। ইট ইজ অল ফর দ্য বেস্ট, ইট ইজ অল ফর দ্য বেস্ট। এটা কিন্তু অনেক আপনি বাস্তবে মানে বাস্তব জীবনে ব্যবহার করতে পারেন। ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। ইট ইজ অল ফর দ্য বেস্ট। অনেক সময় আমরা বলি না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইট ইজ অল ফর দ্য বেস্ট, এটা মাথায় রাখতে পারেন। ইট ইজ অল ফর দ্য বেস্ট, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইট ইজ অল ফর দ্য বেস্ট। এবং হোয়াট গড উইলস ইজ ফর গুড, হোয়াট গডস উইল ফর গুড। তাহলে যখন বলা হচ্ছে যে হোয়াট গড উইলস ফর দ্য গুড, গুড সেটা হচ্ছে আল্লাহর যে মানে চাওয়া, সেটা অবশ্যই সকলের ভালোর জন্যই হয়, তাই তো? আল্লাহ যা চায় সেটা সকলের ভালোর জন্যই হয়। এরপরে যদি বলি, নিয়েছেন এটা? ওকে, এরপরে যদি যাই, উঁচু গাছেই বেশি ঝড় লাগে। অর্থাৎ যেই গাছটি বেশি উপরে থাকে, আপনি দেখবেন যে ঘাসের মধ্যে, ঘাসের কিন্তু ঝড়ের মধ্যে কিছু হয় না। ঘাস ঝড়ের মধ্যে কিন্তু কিছু, আসলে ঘাসের কোনো কিছু যায় আসে না ঝড় হলে। কিন্তু যেই গাছটি সব থেকে বড় বা সব থেকে উঁচু, সেই গাছটিরই দেখবেন ঝড়ের মধ্যে তার গায়ের মধ্যে অনেক কিছু লাগছে। কারণটা কি? কারণটা হচ্ছে যেই গাছটি বেশি উপরে থাকে, ঝড় উপর দিয়ে যাওয়ার ক্ষেত্রে যখন ওই বাতাস বা দমকা হাওয়া থাকে, যে আসলে মাথা চারা দিয়ে উপরে থাকে তার উপরেই আসলে ঝড়ঝঞ্ঝটা বেশি যায়। অর্থাৎ নুয়ে থাকলে, এটা যদি বাস্তবিক জীবনে আপনি যান, যার স্ট্রাগল বেশি,
যে জীবনে স্ট্রাগল বেশি সেই জীবনটা মাথায় রাখবেন, আপনি অনেক দূরে যাওয়ার জন্যই আপনি স্ট্রাগল করছেন, বা দূরে এসেছেন বলে আপনি হয়তো বা স্ট্রাগল করছেন। সেক্ষেত্রে আপনি যদি একটা সার্টেন ঘাসের মতো যদি বাঁচতেন, মাটির সাথে লেগে থাকতেন, বেঁচে থাকতেন, আপনি ঝড় হলো কি বৃষ্টি হলো আপনার কোনো কিছু যাবে আসবেই না। কিন্তু যখন আপনি উঁচুতে দাঁড়াচ্ছেন বা আস্তে আস্তে যখন আপনি আপনার ক্যারিয়ারকে গ্রো করছেন, বড় হচ্ছেন বা ওই রকম জায়গায় যাচ্ছেন, সেই জায়গায় দেখবেন আপনার শরীরে ঝড় ঝঞ্ঝা এগুলো বেশি লাগবে। তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে উঁচু গাছেই ঝড় বেশি লাগে, হাই উইন্ড ব্লো অন হাই হিলস, অর্থাৎ উঁচু গাছের মধ্যেই ঝড়টা বেশি লাগে, সেক্ষেত্রে হাই উইন্ড ব্লোজ দা অন দা হাই হিলস, তাই তো? এরপরে যদি যাই, যেমন বাপ তেমনি বেটা, লাইক ফাদার লাইক সন, লাইক ফাদার লাইক সন, এটা একটা প্রবাদ যেটা আসে আর কি। বাপকা বেটা বলি না আমরা, বাপকা বেটা, যেমন বাপ তেমনি বেটা, বা বাপকা বেটা যদি বলি লাইক ফাদার লাইক সন, এটাও আমরা লিখে নেই, বাপকা বেটাও লিখে ফেলি, বাপকা বেটা, বাপকা বেটা। তাহলে যেমন বাপ তেমন বেটা বা বাপকা বেটা, সেটা হচ্ছে লাইক ফাদার লাইক সন, তাই তো? এরপরে যদি যাই, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ডেঞ্জার often comes where danger is feared, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, যেই ভয়টা মানে যেই জিনিসটা নিয়ে ভয় পাওয়া হচ্ছিল বা যে জিনিসটা দিয়ে আপনি ভয় পাচ্ছিলেন সেই জিনিসটাই দেখবেন আপনার লাইফে বেশি অস্তিত্ব থাকবে। সেক্ষেত্রে ডেঞ্জার অফেন কামস where ডেঞ্জার ইজ ফিয়ার্ড, অর্থাৎ যখন আপনি ভয় পাচ্ছেন তখনই আপনার সেই জিনিসটা, আপনার ভয়ের জিনিসটা আপনার জীবনে বেশি হবে। তাহলে যেখানে বাঘের ভয়, ডেঞ্জার অফেন কামস where ডেঞ্জার ইজ ফিয়ার্ড, লিখেছেন? Danger often comes where danger is feared. হয়েছে স্যার। ওকে, এরপরে যদি যাই, যেমন কুকুর তেমন মুগুর, as is the evil so is the remedy, অর্থাৎ যেমন দুষ্টু তেমনি তার প্রতিকার। আবার আরো একটা এটার ভাবার্থ হতে পারে, সেটা কি জানেন? টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। যদিও এটা একটু কম, কিন্তু এটা দিলেও ভুল দিতে পারবে না। টিট ফর ট্যাট যদি আপনি দেন সেটা দিলেও ভুল দিতে পারবে না, অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর, টিট ফর ট্যাট মানে তুমি যা করেছো সেই অনুপাতেই তোমাকে ইয়ে দেওয়া হয়েছে। তাহলে টিট ফর ট্যাট হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। স্যার নামাজের জন্য ব্রেক দিবেন না স্যার? আজান দিয়েছে? জি স্যার। জামাত কয়টায়? 5টায় স্যার। আচ্ছা, তাহলে আমরা আরো 2-4 মিনিট পড়ি, তারপরে নামাজের ব্রেক দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা লিখেছেন? ওকে, আপনি ভালো তো জগৎ জগৎ ভালো, টু গুড টু দ্য গুড দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু বি গুড, অর্থাৎ নিজে ভালো তো জগৎ ভালো, মানে যে ভালো সে সবাইকে ভালোই মনে করে, যে ভালো সে সবাইকে ভালো মনে করে, টু আ গুড দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু বি গুড, অর্থাৎ ভালো মানুষ সবকিছুকে ভালো মনে করে, আপনি ভালো তো জগৎ ভালো, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে টু গুড দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু বি গুড, তাই তো? আচ্ছা, এরপরে যদি আমরা যাই, টু গুড দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু বি গুড, রতনে রতন চিনে, মানিকে মানিক, ডায়মন্ড কাটস ডায়মন্ড, রতনে রতন চিনে মানিকে মানিক, তাই তো? তাহলে ডায়মন্ড কাটস ডায়মন্ড, এই ডায়মন্ড কাটস ডায়মন্ড মানে কি জানেন? হীরা দিয়েই হীরাকে আসলে কাটা লাগে, এছাড়া অন্য কেউ হীরাকে কাটতে পারবে না। সেক্ষেত্রে ডায়মন্ড কাটস ডায়মন্ড যখন বলছেন যে হীরা দিয়েই হীরাকে কাটা সম্ভব, কারণ হীরা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে কঠিন পদার্থ হচ্ছে হীরা, প্রকৃতিতে পাওয়া যায় এমন পদার্থগুলোর মধ্যে। সেক্ষেত্রে হীরাকে কাটার জন্য হীরাই প্রয়োজন। এবং সিমিলারলি রতনে রতন চিনে মানিকে মানিক, এটা আমরা অনেক সময় দুষ্টুমি করার সময় বলি না, যে চোর চোরে চিনে, চোরে চোরে মাছ দুটো ভাই, এই টাইপের কথাগুলো আমরা বলে থাকি। তাহলে ডায়মন্ড কাটস ডায়মন্ড এটা এই ভাবার্থতে হয়ে যায়। তাহলে লিখেছেন? জি স্যার। এরপরে যদি যায়, সব ভালো যার শেষ ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল,
আল্লাহ গরম রে। all's well that ends well, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের একটা গ্রন্থ আছে, all's well that ends well। অর্থাৎ এটাকে আরো একটা জিনিস আমরা যদি বলি, আরো একটা ভাবার্থতে যদি যাই, সেটা কি? ওস্তাদের মার শেষ রাতে, শুনেছেন? ওস্তাদের মার শেষ জি রাতে, স্যার। এটা শুনেছেন কখনো? এটাই হচ্ছে এটার ভাবার্থ, যে ওস্তাদের মার শেষ রাতে, বা যখন ওস্তাদের মার শেষ রাতে, অর্থাৎ সব ভালো যার শেষ ভালো তার, all's well that ends well, তাই তো? এরপরে যদি যাই, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। যখন বলা হচ্ছে ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেল ফিয়ার টু ট্রেড, অর্থাৎ ওই দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যারা আসলে অপরিপক্ক আছে, মনে করেন খুব সিরিয়াস বা খুব সিনিয়র মানুষজন, বা খুব প্রতাপশালী বা খুব ফেমাস মানুষজন যে জায়গার মধ্যে গিয়ে আসলে হার মেনে গিয়েছে, সেই জায়গায় দেখবেন দু একজন মূর্খ গিয়ে বলে আরে এটা তো আমরা পারি। তো এই মূর্খ মূর্খ যারা আছে তারা দেখবেন ওই হাতি ঘোড়া তলে গেলেও পিঁপড়া এসে বলবো আরে এটার এমন কি জল, মানে এত তো আর পানি না। এটা হচ্ছে এটার ভাবার্থ। ফুলস রাশ মানে বোকারাই তাড়াহুড়া করে, ইন ওয়্যার এঞ্জেল ফিয়ার টু ট্রেড, অর্থাৎ যেখানে প্রজ্ঞাবানরা বা প্রজ্ঞাশীল যারা আছে তারা কিন্তু বিবেচনা করে এগোয়। এবং যখন বলা হচ্ছে হিউড বেন্ড দ্য বো অফ উলিসেস, এটা এটা দেওয়ার দরকার নেই, আপনি এঞ্জেল ফেয়ার টু ট্রিট এটা দিতে পারেন, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেল ফেয়ার টু ট্রিট। এরপরে যদি যাই, সেটা কি? যার অটে তার কিছু তো বটে, রুমার্স হ্যাজ সাম এলিমেন্টস অফ ট্রুথ ইন ইট, অর্থাৎ রুমার্স মানে কি? গুজব। গুজবের কিছু অংশ হলেও সত্য হয়, তাহলে গুজব। যখন বলা হচ্ছে রুমার্স হ্যাভ সাম সর্টস অফ এলিমেন্টস, রুমার্স হ্যাজ সাম এলিমেন্টস অফ ট্রুথ ইন ইট, অর্থাৎ যা রটে তার কিছু তো বটে। তাহলে লিখে ফেলান তো এটা। লিখেছেন? ওকে। এরপরে তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ পুট আপ। পুট আপ, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ পুট আপ, তুমি কোথায় থাকো এটাকে বোঝানোর ক্ষেত্রে। এখন আমি যদি বলি তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, বা ওয়্যার ডু ইউ লিভ, আপনি যদি বলেন তুমি কোথায় থাকো বা তোমার বাড়ি কোথায়, ওয়্যার ডু ইউ লিভ যদি আপনি বলেন সেটাও হবে, ওয়্যার ডু ইউ পুট আপ বললেও সেটা হয়, মানে এটা একটু ভারী অর্থ আর কি, ওয়্যার ডু ইউ পুট আপ। সিমিলারলি আমি যদি বলি তার বাড়ি রাজশাহী, তার বাড়ি রাজশাহী, হি কেম ফ্রম রাজশাহী, হি কেম ফ্রম রাজশাহী, অর্থাৎ সে রাজশাহী থেকে এসেছে, হি কেম ফ্রম রাজশাহী, তাহলে তার বাড়ি রাজশাহী, হি কেম ফ্রম রাজশাহী, তাই তো? এবার যদি আমি বলি তুমি কি কখনো রাজশাহী গিয়েছো, আমি যদি আরো একটা সেন্টেন্স বলি, ধরেন আমি বলছি তুমি কি কখনো রাজশাহী গিয়েছো, তুমি কি কখনো রাজশাহী গিয়েছো, তুমি কি কখনো রাজশাহী গিয়েছো, হ্যাভ ইউ
হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী? হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী? এখন যদি আমি বলি তুমি কি কখনো অস্ট্রেলিয়া গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া? তুমি কি কখনো শ্রীলঙ্কা গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু শ্রীলঙ্কা? এরপরে যদি যাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। মর্ম বোঝে না মানুষ আর কি, যেটা সত্যি কথা। ব্লেসিংস আর নট ভ্যালিউড টিল দে আর গন, অর্থাৎ যখন আপনার কোন একটা আশীর্বাদ থাকবে সেই আশীর্বাদটা চলে যাওয়ার আগ পর্যন্ত আপনি সেটার ভ্যালুটা বুঝবেন না। তাহলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ব্লেসিংস আর নট ভ্যালুড আনটিল বা টিল দে আর গন। তাহলে এটা লিখে ফেলেন তো। এরপরে যদি যাই, কাটা গায়ে নুনের ছেটা দেয়া, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, অর্থাৎ এমনিতে আপনি ব্যথা পেয়েছেন সেই জায়গায় আবার নুনের ছেটা দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে টু অ্যাড ইনসাল্ট টু অ্যান ইনজুরি, সেটা হচ্ছে কাটা গায়ে নুনের ছেটা দেয়া। আচ্ছা, আপনাদের নামাজের তো সময় হয়ে গিয়েছে, আমরা তাহলে এখন নামাজের একটা বিরতিতে যাই। এটা লিখে ফেলেন, এটা লিখে নামাজের একটা বিরতিতে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা নামাজের বিরতিতে যাচ্ছি। নামাজের বিরতি শেষে আমরা ক্লাসে জয়েন করব 5টা 12-তে। 5টা 12-তে, 12 বা 15-তে জয়েন করবো আমরা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ইয়ে করে দিন।